गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू विजन WBCS। तो आज के তোমার সাথে 28 এপ্রিল 2021 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকদিন সকাল 8টায় কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা প্রত্যেকদিন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? আর একটা সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও। যখন কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং সমস্ত ক্লাসের PDF নোটিফিকেশন যদি পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। When is the International Chernobyl Disaster Remembrance Day observed globally? তো সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডেটি কবে এটি পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, 26 এপ্রিল। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 26 এপ্রিল ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডেটি অবজার্ভ করা হয়। একটু দেখে নিয়ে ব্যাপারে, The International Chernobyl Disaster Remembrance Day is observed every year on 26th April to raise awareness of the consequence of 1986 Chernobyl disaster and the risks of nuclear energy in general. তো প্রতি বছর 26 এপ্রিল ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডেটি অবজার্ভ করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে 1986 সালে ইউক্রেনে একটা ঘটনা ঘটেছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের। তো সেই ঘটনার অ্যাওয়ারনেসটার বা কনসিকুয়েন্সটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এবং নিউক্লিয়ার এনার্জি থেকে যে রিস্কগুলো তৈরি হতে পারে সেগুলোর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 26 এপ্রিল ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? তো এই ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডেটি অবজার্ভ করার পিছনে রিজনটা তোমাদেরকে একবার বলে দিই। দেখানো কি আছে। A place in Ukraine where a nuclear power plant, a generator powered by a nuclear reactor, underwent a meltdown in 1986. তো ইউক্রেনে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল, সেখানে কি হয়েছিল, আর জেনারেটর পাওয়ার্ড বাই নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেটা কি হয়েছিল, মেল্টডাউন করে গেছিল 1986 সালে। তারপর কি হয়েছিল, আ ক্লাউড অফ রেডিও অ্যাক্টিভ গ্যাসেস স্প্রেড থ্রু আউট দ্য রিজন অফ চার্নোবিল অ্যান্ড টু ফরেন কান্ট্রিজ অ্যাজ ওয়েল। তো সেখান থেকে যে রেডিও অ্যাক্টিভ গ্যাসগুলো যে স্প্রেড আউট করেছিল, যে বেরিয়েছিল, সেগুলো কিন্তু চার্নোবিল বলে একটা জায়গা ছিল সেটাকে পুরোপুরি কিন্তু ধ্বংস করে দিয়েছিল এবং আশেপাশে যে সমস্ত দেশগুলো ছিল সেখানেও কিন্তু এই রেডিও অ্যাক্টিভ গ্যাসগুলোর প্রভাব পড়েছিল। তো সে কারণেই এই দিনটার কনসিকুয়েন্সগুলোর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 26 এপ্রিল ইন্টারন্যাশনাল চার্নোবিল ডিজাস্টার রিমেম্বারেন্স ডেটি অবজার্ভ করা হয়। বুঝতে পেরেছো? চলো, পরবর্তী প্রশ্ন দেখে কি আছে। হোয়াট ইজ দ্য এস্টিমেটেড GDP growth rate of India's for financial year 2022 as projected by Goldman Sachs? তো গোল্ডম্যান স্যাক্স এর আগে ভারতের কিন্তু জিডিপি গ্রোথ রেটটা তারা প্রেডিকশন করেছিল। এখন আবার ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 এর জন্য তারা আবার জিডিপি গ্রোথ রেটটা রিভাইজ রেট তারা এস্টিমেট করেছে। তো সেটা কত? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, 10.5%। তো গোল্ডম্যান স্যাক্স এর আগে ভারতে জিডিপি গ্রোথ রেটটা প্রেডিকশন করেছিল সেটা হচ্ছে 10.9%। তারা আবার কিছুদিন আগে রিভাইজ করে সেটাকে ডাউনওয়ার্ড করে সেটা প্রেডিকশন করেছে অ্যাজ আ 10.5%। দিনের পর দিন কোভিড-19 কেসেসগুলো বাড়ার কারণে তারা কিন্তু জিডিপিটাকে ডাউনওয়ার্ড করে 10.5% তারা এস্টিমেট করেছে ভারতের 2022 সালের জন্য। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, ওয়াল স্ট্রিট ব্রোকারেজ গোল্ডম্যান স্যাক্স রিভাইজ ডাউনওয়ার্ড দ্য জিডিপি গ্রোথ ফোরকাস্ট অফ ইন্ডিয়া for fiscal year 2021-22 to 10.5% from earlier estimate of 10.9%. তো ওয়াল স্ট্রিট ব্রোকারেজ গোল্ডম্যান স্যাক্স তারা ভারতের জিডিপি গ্রোথ রেটটাকে তারা রিভাইজ করে সেটাকে ডাউনওয়ার্ড করেছে। আগে তারা অনুমান করেছিল 10.9%, এখন তারা 2021-22 সালের জন্য তারা প্রেডিক্ট করেছে কত, সেটা হচ্ছে 10.5%। দিনের পর দিন কোভিড-19 কেসেসগুলো বাড়ার কারণে কিন্তু গোল্ডম্যান স্যাক্স কী করেছে, মানে শুধু গোল্ডম্যান স্যাক্স নয়, অনেক যে সমস্ত কোম্পানিরা যারা এস্টিমেট করে তারা কিন্তু প্রত্যেকটাই কোম্পানি কিন্তু ডাউনওয়ার্ড করে দিয়েছে ভারতের জিডিপিটাকে। ঠিক আছে? তো গোল্ডম্যান স্যাক্স এটা কত করেছে, 10.5%। আগে কত ছিল, 10.9%। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। ইন্ডিয়ান এক্সিকিউটিভ জগদীশ খট্টর হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ আ ফর্মার MD অফ হুইচ কোম্পানি? তো ভারতের এক্সিকিউটিভ জগদীশ খট্টর যিনি কিছুদিন আগে স্বর্গীয় লাভ করলেন, উনি কোন কোম্পানির প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন?
সঠিক উত্তরে যাবে অপশন এ মারুতি সুজুকি। তো মারুতির সুজুকির প্রাক্তন এমডি যিনি ছিলেন জগদীশ খট্টর, উনি কিছুদিন আগেই স্বর্গীয় লাভ করেছেন। একটু দেখে নিয়ে ব্যাপারে, জগদীশ খট্টর দ্য ফর্মার ম্যানেজিং ডাইরেক্টর অফ মারুতি সুজুকি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ওয়াজ 79 ইয়ার্স ওল্ড। তো মারুতি সুজুকির প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর জগদীশ খট্টর 79 বছর বয়স উনি স্বর্গীয় লাভ করেছেন। তো মারুতি সুজুকির ব্যাপারে একটু দেখে নিই আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন কেনাচি আউখাওয়া, হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে ইজ অবজার্ভড অন। তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেটি কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি 26 এপ্রিল। তো প্রতি বছর 26 এপ্রিল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেটি অবজার্ভ করা হয়। একটু দেখে নিই ব্যাপারে। দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 26 এপ্রিল সিন্স 2000। তো 2000 সাল থেকে প্রতি বছর 26 এপ্রিল কিন্তু সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেটি অবজার্ভ করা হয়। 2021 সালের থিম কি ছিল দেখুন একবার, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড স্মল বিজনেসেস টেকিং বিগ আইডিয়াস টু মার্কেট। এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডের থিম। খুবই ইম্পর্টেন্ট থিমটা, ভালো করে থিমটা মনে রাখার চেষ্টা করবে। যদি পারো ডেটটার পাশাপাশি থিমটা কিন্তু একটু নোট ডাউন করে নিতে পারো কোনো কপিতে। ক্লিয়ার? কারণ থিম খুবই ইম্পর্টেন্ট হয়, প্রায় সময় কিন্তু কোয়েশ্চেন এখান থেকেও দিয়ে দেয়। বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। উইচ ফিল্ম হ্যাজ ওন দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড অ্যাট 93rd একাডেমি অ্যাওয়ার্ড অর অস্কার 2021? তো 93তম একাডেমি অ্যাওয়ার্ড অথবা অস্কার 2021-এ কোন সিনেমা বেস্ট পিকচার অ্যাওয়ার্ডটি পেয়েছে? তো গতকাল তোমাদেরকে আমি যতগুলো অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে তার কিন্তু পিকচারগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেওয়া হয়েছিল। অবশ্যই তোমরা আশা করছি সেগুলোকে দেখেছো। শুধু দেখলে হবে না, সেগুলোকে পারলে একটু খাতায় নোট ডাউন করে নিও কিন্তু, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কিন্তু আগামী পরীক্ষাগুলোর জন্য। তো 93তম একাডেমি অ্যাওয়ার্ড অথবা অস্কার 2021 দিয়ে কোন পিকচারটাকে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি নোম্যাডল্যান্ড। তো 2021 সালের অস্কার অ্যাওয়ার্ড অথবা 93তম একাডেমি অ্যাওয়ার্ড জিতেছে হচ্ছে নোম্যাডল্যান্ড সিনেমাটি। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে। টপ অ্যাওয়ার্ড উইনার্স, বেস্ট পিকচার হচ্ছে নোম্যাডল্যান্ড, বেস্ট ডাইরেক্টর হচ্ছে চলে যাও নোম্যাডল্যান্ড, বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে ফ্রান্সিস ম্যাকডরম্যান্ড নোম্যাডল্যান্ড, আর বেস্ট অ্যাক্টর হচ্ছে অ্যান্থনি হপকিন্স দ্য ফাদার। ঠিক আছে? এই তোমাদের যে অ্যাওয়ার্ড উইনার যেগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলো তোমাদের কিন্তু আমি এগুলো ডিসকাস করলাম। তো 2021 সালের অস্কার অ্যাওয়ার্ড দিয়ে যে সিনেমাটাকে ভূষিত করা হয়েছে অথবা 93তম একাডেমি অ্যাওয়ার্ড দিয়ে যে সিনেমাটাকে ভূষিত করা হয়েছে সেটা হচ্ছে নোম্যাডল্যান্ড। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। হোয়াট ইজ দ্য আপার এজ লিমিট ফিক্সড ফর ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও অ্যান্ড WTDs ইন প্রাইভেট ব্যাংক বাই RBI? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর ম্যানেজিং ডাইরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং হোল টাইম ডাইরেক্টরের এজ লিমিটগুলোকে ফিক্সড করা হয়েছে, আপার এজ লিমিটগুলোকে ফিক্সড করা হয়েছে। তো আপার এজ লিমিট কত নির্ধারিত করা হয়েছে RBI দ্বারা? সঠিক উত্তরে যাবে অপশন ডি 70 ইয়ার্স। মানে 70 বছর বয়স অবধি কোনো RBI আন্ডারে যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং হোল টাইম ডাইরেক্টর হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা যেতে পারে। এটা কিন্তু RBI দ্বারা ফিক্সড করা হয়েছে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য আপার এজ লিমিট ফর ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড হোল টাইম ডাইরেক্টরস ইন প্রাইভেট ব্যাঙ্কস হ্যাজ বিন রিটেন্ড অ্যাট 70 ইয়ার্স। তো RBI দ্বারা যে RBI আন্ডারে যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সে সমস্ত ব্যাঙ্কগুলোর ম্যানেজিং ডাইরেক্টর, বিশেষ করে প্রাইভেট ব্যাঙ্কগুলোর যে সমস্ত প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে RBI আন্ডারে তার ম্যানেজিং ডাইরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং হোল টাইম ডাইরেক্টরের এজ লিমিট, আপার এজ লিমিটটাকে ফিক্সড করে সেটা রাখা হচ্ছে কত? 70 ইয়ার্স। ক্লিয়ার? তো RBI ব্যাপারটা দেখে নিই আমরা। ব্যাঙ্ক রেট হচ্ছে 4%, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস এবং কবে গঠন করা হয়েছিল? 1 এপ্রিল 1935 সালে কলকাতাতে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ টাইড উইথ উইচ কান্ট্রি টু প্রমোট টেক স্টার্টআপস? তো ভারত কিছুদিন আগে কোন দেশের সাথে একটা চুক্তি করেছে যাতে টেক স্টার্টআপসগুলোকে প্রমোট করা যেতে পারে? সঠিক উত্তরে যাবে অপশন ডি সিঙ্গাপুর। তো ভারত সিঙ্গাপুরের সাথে একটা চুক্তি করেছে যাতে টেক স্টার্টআপসগুলোকে প্রমোট করা যেতে পারে। একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি and Startup Incubation and Innovation Center of IIT Kanpur have come together to provide a gateway of opportunities to tech-based startup
to share a circular economy and an entrepreneurial ecosystem. তো সিঙ্গাপুরের ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং স্টার্টআপ ইনকিউবেশন অ্যান্ড ইনোভেশন সেন্টার অফ আইআইটি কানপুর এই দুটি সংস্থা মিলে তার একটা চুক্তি করেছে যাতে টেক স্টার্টআপ ভারতের মধ্যে যে সমস্ত টেক স্টার্টআপগুলো আছে সেই কোম্পানিগুলো যাতে প্রমোট করা যেতে পারে, তারাও যাতে একটা বেটার অপরচুনিটি পায়, তারাও যাতে একটা এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম তৈরি করতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলোকে সার্কুলার ইকোনমি তৈরি করার জন্য এবং সেগুলোকে অপরচুনিটি ক্রিয়েট করার জন্য দুটি সংস্থা কিন্তু একটা চুক্তি করেছে। বুঝতে পেরেছো? তো সিঙ্গাপুর ব্যাপার একটু দেখে নিই আমরা। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালয়, কারেন্সি হচ্ছে সিঙ্গাপুর ডলার, ক্যাপিটাল হচ্ছে সিঙ্গাপুর, প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা ইয়াকব এবং প্রাইম মিনিস্টার হচ্ছেন লি হেং লু। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। রিসেন্টলি ইন্ডিয়াজ উমেন রিকার্ভ টিম ওন গোল্ড মেডেল ইন আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1, হু ওয়াজ লিডিং দ্য টিম। তো কিছুদিন আগেই ভারতের মহিলা রিকার্ভ টিমটি স্বর্ণপদক জিতেছে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ। তো এই টিমটির লিড কে করছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, দীপিকা কুমারী। তো ভারত কিছুদিন আগে আর্চারি ওয়ার্ল্ড কাপ, ভারতের মহিলা রিকার্ভ টিমটি কিছুদিন আগেই আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ স্বর্ণপদক জিতেছে আর এই টিমটি লিড করছিলেন দীপিকা কুমারী। একটু দেখে নিই এর ব্যাপারে। ইন্ডিয়াজ উমেন রিকার্ভ টিম হেল্ড ইটস নার্ভ টু পিপ মেক্সিকো 5-4, 27-26 in an intriguing final to grab a gold medal in archery world cup stage 1। তো ভারতের টিম মেক্সিকো টিমকে হারিয়ে 5-4, 27-26 টোটাল হারিয়ে ভারতের মহিলা টিমটি কিন্তু আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ কিন্তু স্বর্ণপদক জিতেছে। ক্লিয়ার? তো মেক্সিকো দেশটার ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদোর, ক্যাপিটাল হচ্ছে মেক্সিকো সিটি, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ এবং কারেন্সি হচ্ছে মেক্সিকান পেসো। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা কি আছে। উইচ কান্ট্রি উইল লঞ্চ আ ডাটা রিলে স্যাটেলাইট দ্যাট উইল হেল্প মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য গগনযান মিশন। তো গগনযান মিশনের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য কোন দেশ লঞ্চ করতে চলেছে একটা ডাটা রিলে স্যাটেলাইট? সঠিক উত্তরে যাবে অপশন বি, ইন্ডিয়া। তো ভারতের ইসরো, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তারা লঞ্চ করতে চলেছে একটা ডাটা রিলে স্যাটেলাইট। আর এই ডাটা রিলে স্যাটেলাইটটি লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে যাতে এই স্যাটেলাইটটি কিন্তু কন্ট্যাক্ট রাখতে পারে গগনযান মিশনটির সাথে। একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন উইল লঞ্চ আ ডাটা রিলে স্যাটেলাইট দ্যাট উইল হেল্প মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য গগনযান মিশন থ্রু আউট আফটার দ্য লঞ্চ। তো গগনযান মিশনটি লঞ্চ করার পর তার সাথে কন্ট্যাক্ট রাখার জন্য ইসরো কিন্তু লঞ্চ করতে চলেছে একটা ডাটা রিলে স্যাটেলাইট, যাতে এই স্যাটেলাইটটির সাথে এই স্যাটেলাইটটি যাতে গগনযান যে মিশনটি লঞ্চ হতে চলেছে সেই মিশনটার সাথে যাতে এই স্যাটেলাইটটি কন্ট্যাক্ট রাখতে পারে। ক্লিয়ার? তো ইসরোর ব্যাপারে একটু দেখে নিই আমরা। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু, ডাইরেক্টর হচ্ছেন কে শিবম। কবে গঠন করা হয়েছিল? 15 আগস্ট 1969 সালে। এবং গঠন কে করেছিলেন? উনি হচ্ছেন বিক্রম সারাভাই। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে কি আছে। কৃষ্ণমূর্তি সন্থানন হু হ্যাজ ডাইড রিসেন্টলি ওয়াজ ড্যাশ বাই প্রফেশন। তো কৃষ্ণমূর্তি সন্থানন কিছুদিন আগে উনি স্বর্গে লাভ করলেন, উনি পেশায় কী ছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন সি, নিউক্লিয়ার সায়েন্টিস্ট। তো 1998 সালে পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, তো সেখানে কিন্তু একজন ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন, সেটা উনি হচ্ছেন কৃষ্ণমূর্তি সন্থানন। তো উনি কিছুদিন আগে স্বর্গ লাভ করেছেন। একটু দেখে নিই এর ব্যাপারে। ইন্ডিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্ট কৃষ্ণমূর্তি সন্থানন হু প্লেড নোথওয়ার্দি রোল ইন 1998 নিউক্লিয়ার টেস্ট অ্যাট পোখরান হ্যাজ পাস্ট অ্যাওয়ে। তো ভারতের একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট কৃষ্ণমূর্তি সন্থানন, যিনি 1998 সালে যে পোখরানের নিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। তো উনি কিছুদিন আগেই স্বর্গ লাভ করেছেন। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, পারলে সমস্ত কোয়েশ্চেনগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রেখো। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে তোমাদের জিনিসগুলো বুঝতে এবং মুখস্থ করতে সুবিধা হবে আর তোমরা সেখান থেকে ইজিলিও পড়তেও পারবে। তো সে কারণে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি যে তোমরা কিন্তু এই জিনিসগুলো একবার ভালো করে খাতায় নোট ডাউন করে নিও। বুঝতে পেরেছো? আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দেবো, প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্লাস নোটিফিকেশন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হয়। এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের মধ্যে। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো
আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।